সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বললেন মির্জা ফখরুল। এবার সাবেক আইজিপি ও হারুনের বিরুদ্ধে মামলার আবেদন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সহযোগিতা করব বললেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। 15ই আগস্টের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা করতে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা 1:15টার দিকে এই আদেশ দেন। উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া মামলায় র্যাবের 20 থেকে 25 জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে। মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেন 2015 সালের 10ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয়। পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালী স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক, গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে। বুধবার দুপুর 12টায় নীলফামারীর সৈয়দপুরে এক কর্মী সভায় একথা বলেন তিনি। এবার সাবেক আইজিপি ও হারুনের বিরুদ্ধে মামলার আবেদন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ সহ 15 জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে এবং 2 বছর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নামে লুটপাট ও ডাকাতির অভিযোগে এ মামলার আবেদন করা হয় বলে জানা গেছে। আজ বুধবার সকালে বিএনপির নেতাকর্মীদের মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন খান পল্টন থানায় মামলার আবেদন করেন সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন। অভিযোগসমূহ গ্রহণ করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেন্টু মিয়া। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সহযোগিতা করব, যা বললেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সরকার কিছু সংস্কার এবং একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। তাই আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করতে চাই। সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করব। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, তবে পুলিশ এখনো কিছুটা ট্রমার মধ্যে আছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে, তখন সব আরো স্বাভাবিক হবে। তিনি আরো বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সাথেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সেই পর্যন্ত আমরা কাজ করে যাব। অন্তর্বর্তী সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। দেশে অন্তর্বর্তী সরকারের সহায়তায় শান্ত অবস্থা ফেরানো ও নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে বিশ্ব সংস্থার মহাসচিবের মুখপাত্রের কার্যালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে।
এমন প্রেক্ষাপটে নারী, তরুণ ও দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলোয় প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিবৃতিতে আরো বলা হয়, মহাসচিব গুতেরেস বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সব ধরনের সহিংসতার ঘটনায় একটি পূর্ণাঙ্গ, স্বাধীন, পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনায় প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। 15ই আগস্টের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ। বাংলাদেশে আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা দেখা দিয়েছে। দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওই দিন ঢাকার ধানমন্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জানিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এমন একটি সময় এসব ঘটনা ঘটছে যখন নিজেদের বিতর্কিত ভূমিকার কারণে হামলার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পুলিশ বাহিনী। ফলে সহিংস পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করা বর্তমান সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকাই এস আলমের পকেটে। মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আইনকানুন পরিপালন, গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাংক। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করার উদ্যোগ হিসাবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা। এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, তার স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান। আলোচিত প্রশান্ত কুমার, পিকে হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন, অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম। আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। পিকে হালদার ছিলেন এস আলম গ্রুপের মালিকানাধীন আভিবা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল্য সংকটে ভুগছে। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকে চাহিদা মতো তারল্য জমা রাখতে না পারায় প্রতিদিন জরিমানা দিচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতা বলে টাকা ছাপিয়ে 1.5 বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু ব্যাংকটির খারাপ অবস্থার জন্য যারা দায়ী তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।